তুরস্ক এবং প্যারিসের উদ্দেশ্যে গতকাল ভোরে বাংলাদেশ ত্যাগ করেছেন মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় উঠেছে, ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন? অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও জিজ্ঞেস করেছেন। আজকে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। এর সাথে রয়েছে আজকে দুপুরে যে বিখ্যাত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলেছিলাম, তার সর্বশেষ আপডেট। শেষ পর্যন্ত সাথে থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম এবং আদাব। গতকাল ভোর 4:40-এ চার্টার্ড বিমান অর্থাৎ ভাড়া করা বিমানে চড়ে 12-13 জন সফর সঙ্গী সহ সামরিক প্রহরায় অত্যন্ত গোপনীয়তার সাথে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তিনি প্রথমে তুরস্কে গিয়েছেন। কেন এই রাগঢাক, কেন এই গোপনীয়তা? তার সাথে যে 12-13 জন সফর সঙ্গী ছিলেন তার মধ্যে 2 জন হলো বর্তমানের আমলা, 2 জন হলো সাবেক আমলা, 2 জন ইউনূস সেন্টারের। তবে তার মধ্যে লামিয়া মোর্শেদ এবার তার সফর সঙ্গী হননি এবং যুদ্ধ অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের একজন এবং তার ব্যক্তিগত প্রহরী যারা তার সাথে থাকেন তারা মিলে তুরস্কে গিয়েছে। তুরস্কে যাবার পরে তুরস্ক এবং পাকিস্তানের তুরস্ক এম্বাসির যৌথ আয়োজনে তিনি একটি মিটিং করেন, যে মিটিংয়ে উপস্থিত ছিলেন মূলত ওআইসি ভুক্ত ইসলামিক দেশগুলোর প্রতিনিধিরা। সেখানে সূচনা বক্তব্য দেন ডক্টর ইউনূস। এই বৈঠকটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে নির্বাচনটি আর কদিন পরেই সম্ভবত 3রা জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে ডক্টর খলিলের পক্ষে ক্যাম্পেইন করবার জন্যই তিনি তুরস্কের এই সভায় বক্তৃতা করেছেন এবং তিনি সেই সভায় বক্তব্যে বলেছেন যে ডক্টর খলিল ব্যক্তিগতভাবে তার অত্যন্ত বিশ্বস্ত এবং তিনি মনে করেন যে ডক্টর খলিল যদি এই সভাপতি পদে নির্বাচিত হয় তাহলে জাতিসংঘের পক্ষে তিনি সারা পৃথিবীতে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে ডক্টর খলিল খুবই ইনোভেটিভ আইডিয়ার অধিকারী একজন মানুষ, খুবই নতুন এবং সৃজনশীল আইডিয়া তার মাথা থেকে আসে, যেটা ডক্টর ইউনূস নিজেই তার প্রমাণ, এবং তারুণ্যকেও ডক্টর খলিল ধারণ করেন। সো পৃথিবীর তারুণ্যের পক্ষে ডক্টর খলিল নির্বাচিত হলে সোচ্চার থাকবেন এবং জাতিসংঘে দেখা গেছে যে এখানে মোটামুটি বড় বড় দেশগুলোর স্বার্থ সংরক্ষিত হয়, ছোট দেশগুলোরা বরাবরই উপেক্ষিত থাকে, কিন্তু ডক্টর খলিল নির্বাচিত হলে তিনি ছোট দেশগুলোর স্বার্থের সপক্ষে একটা স্ট্যান্ড নেবেন। এই সব কারণে তিনি ডক্টর খলিলকে জেতানোর জন্য ওআইসি ভুক্ত দেশগুলোর উপস্থিত যেসব প্রতিনিধি ছিলেন তাদের প্রতি অনুরোধ করেন। এই যে চার্টার্ড বিমানে তিনি তুরস্ক গেলেন, এটি কিন্তু বাংলাদেশ সরকারের পয়সায় ভাড়া করা। এটা ইউনূস সেন্টার কিংবা মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অর্থে নয়, অর্থাৎ সরকারি অর্থায়নে তিনি বিমান ভাড়া করে তার সফর সঙ্গীদের নিয়ে তুরস্কে গিয়েছেন এবং তুরস্কের এই সভা শেষে তিনি গিয়েছেন প্যারিসে এবং প্যারিসে তিনি আজকে তার ব্যক্তিগত কাজ এবং ঈদ এসব মিলিয়ে তিনি আজকে ব্যস্ত সময় কাটাবেন। আগামীকাল প্যারিসে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তিনি আরও একটি মিটিং করবেন এই ডক্টর খলিলের সমর্থনে। সেখানে উপস্থিত থাকবেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা, বিভিন্ন তার পরিচিত সাবেক কূটনীতিক, বর্তমান কূটনীতিক এবং প্রভাবশালী অনেককেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন এই সভায় এবং সেখানেও তিনি ডক্টর খলিলকে নির্বাচনে বিজয়ী করবার পক্ষে বক্তব্য রাখবেন। ব্যক্তিগত আলোচনায় ডক্টর ইউনূস বলেছেন যে তিনি ডক্টর খলিলের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং ডক্টর ইউনূস মনে করে
যে ডক্টর খলিল যদি এই পদে জয়লাভ করে তাহলে বর্তমানে বাংলাদেশে অন্তত 2029 পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। ডক্টর ইউনূস প্রায়শই কথায় বলেন যে বর্তমান যে তারেক রহমান সরকার এটি তার সরকারেরই একটা এক্সটেনশন বা সম্প্রসারণ, এবং তিনি এই সরকারের উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলেই মনে করেন। এই যে প্যারিসে তিনি যে বক্তৃতা দেবেন, তুরস্কে যে নিজে বক্তৃতা করলেন, এই দুই জায়গাতেই তিনি বলেছেন ডক্টর খলিলকে নির্বাচিত করতে, এবং তিনি তার নিজের জন্য দোয়া চেয়েছেন, এবং তিনি জাতিসংঘের মহাসচিব পদে আগামীতে নির্বাচন করবেন, এবং তিনি নির্বাচনে বিজয়ী হলে এই অঞ্চলে এবং বাংলাদেশে তাদের যে নিয়ন্ত্রণ বর্তমানে আছে সেটা 2035 পর্যন্ত সম্প্রসারিত হবে, অর্থাৎ 2035 পর্যন্ত বাংলাদেশ তাদের গ্রিপে থাকবে। সো ডক্টর খলিলের জন্য যেমন ক্যাম্পেইন করছেন, তেমন ডক্টর ইউনূস নিজের জন্য ক্যাম্পেইন করছেন, এবং ডক্টর ইউনূস মাল্টিপল অপশন খোলা রেখেছেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবার স্বপ্ন কিন্তু এখনো পরিত্যাগ করেননি। এর পাশাপাশি তিনি জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবার স্বপ্ন এখন দেখছেন। এবং এখন কথা হলো যে ডক্টর খলিলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে গিয়েছেন ডক্টর ইউনূস, তাহলে কেন এই গুঞ্জন উঠছে যে ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন, তিনি কি আর দেশে ফিরবেন না? এর অন্যতম একটা কারণ হলো যে তিনি সাধারণত যখন ট্রাভেল করেন তার যাবার ব্যাপারে ইউনূস সেন্টার থেকে প্রেস রিলিজ দেওয়া হয়, সবাইকে বলা হয় তিনি প্রায়ই বিদেশে যান এবং তিনি প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন। এর বাইরেও এবার যে তিনি গিয়েছেন, তিনি সাধারণত তার সাথে অনেক বেশি লাগেজ থাকে না, কিন্তু এবার তিনি ব্যক্তিগত ব্যবহার্য প্রচুর জিনিসপত্র এই ভাড়া করা বিমানে নিয়েছেন এবং গোপনীয়তার মধ্য দিয়ে দেশ ত্যাগ করেছেন। এ কারণেই এই আলোচনাটা উঠেছে যে ডক্টর ইউনূস বোধহয় পালিয়েই গেলেন এবং সহসা তিনি দেশে ফিরবেন না। এবং এর পেছনে যে কারণটা বললাম যে বর্তমানে যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, যে আমেরিকা ভারত এদের সম্পর্কের যে নতুন একটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে ডক্টর ইউনূসের জন্য একটা অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। সো তিনি যেহেতু খুব শেয়ানা মাল, সুতরাং তার এই মুহূর্তে একটু সরে থাকার একটা প্রবণতা থাকতে পারে। যাই হোক, তিনি ফিরবেন কিনা সেটা আমরা তাড়াতাড়ি জানতে পারবো। তবে এই মুহূর্তে তিনি ডক্টর খলিলের ক্যাম্পেইন এবং তার আড়ালে নিজের ক্যাম্পেইন করা নিয়ে ব্যস্ত। তো এই হলো ডক্টর ইউনূসের দেশ ত্যাগ এবং সম্ভাব্য পলায়নের কাহিনী। এছাড়াও আজকে যখন আমি এই বাংলাদেশের মহিষ ডোনাল্ড ট্রাম্প নিয়ে এপিসোড করলাম, অনেকেই জানতে চেয়েছেন যে এখন সে কোথায়, কেমন আছে। তো তার সর্বশেষ আপডেটের জন্য আমি একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখাই। জাতীয় চিড়িয়াখানা মিরপুরের পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এর এই কথাগুলো শুনে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি মূল লক্ষ্যই হলো এখানে প্রাণী সংরক্ষণ। এখানে যে অ্যালবিনো মহিষটি আলোচিত হয়েছে, এটি আসলে আমাদের সরকারের যখন দৃষ্টিগোচর হয়েছে, সরকার এই প্রাণীটি সংরক্ষণের জন্যই চিড়িয়াখানায় পাঠিয়েছে। আমরা তার সুব্যবস্থা করেছি, আমরা তার পরিচর্যার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করেছি। আচ্ছা, এই মহিষটি আনার ফলে কি দর্শনার্থীদের আরেকটু বাড়বে কি মনে করছেন আপনারা? আমরা কিন্তু এটি আসলে দর্শনার্থীর কাছে তাদেরকে প্রদর্শনের উদ্দেশ্যে এখানে আনিনি। এটা আমাদের সংরক্ষণের জন্য এখানে আসা এটিকে। আর যেহেতু চিড়িয়াখানায় এটি থাকবে, দর্শনার্থী এটা উপভোগ করবে। আমরা আমাদের এখানে যখন এই প্রাণীটি এসেছে, এর সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। আমরা এটা রাখার জন্য একটি শেড প্রস্তুত করেছি, শেডের জীবাণু নাশক ব্যবহার করেছি। তার জন্য যে খাবারের পাত্র, পানির পাত্র, সেগুলোকে জীবাণুমুক্তকরণ, সেই কাজগুলো আমরা করেছি। তার উপরে একটি শেড নির্মাণের অলরেডি ওই খাঁচা একটি শেড আছে, তারপরও তার খাবারের পাত্রের উপর একটা পৃথক শেড নির্মাণে আমরা ব্যবস্থা করেছি। তার স্বাস্থ্য পরীক্ষা করেছি আমরা, সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। আমরা আমাদের ওখানে সার্বক্ষণিক অ্যানিম্যাল কেয়ারটেকার রেখেছি, আমাদের কর্মকর্তা রেখেছি, তারা এটি সবসময় দেখভাল করছে। আজকে যেটা হয়েছে যে আজকে চিড়িয়াখানায় অসংখ্য মানুষ গিয়েছে, একেবারে বাঁধ ভাঙা ভিড় যাকে বলে। এমনিতেই এসব উৎসবের দিনে চিড়িয়াখানায় অনেক মানুষ যায়, তবে এবারের দর্শনার্থীদের প্রধান দাবি ছিল
তারা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চায় এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য প্রচুর ভিড় হয়েছে। একদিকে বিশ্ব গণমাধ্যমের আলোচিত এই ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন বাংলাদেশের ঢাকার মানুষের মানে দর্শনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউনূস গতকাল দেশ ছেড়েছে। কেন ছাড়লেন দেশ? এবং অনেকটা বলা যায় নীরবে ভোরের দিকে, এবং তার এই দেশ ছাড়া নিয়ে বাংলাদেশে এবং আশপাশেও একটা আলোচনা হচ্ছে যে ইউনূস কি স্থায়ীভাবে তিনি তো প্যারিসেই বসবাস করতেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার আগে, এবং সেই প্যারিসে তিনি গেলেন গতকাল ভোরের দিকে। ডালপালা, গুজবের ডালপালা মেলছে যে ইউনূসের এটাই দেশ ত্যাগ, কিন্তু আসলে কি তাই? আমরা এই মুহূর্তের ভিডিওতে সেটি একটু চুলচেরা বিশ্লেষণ করে দেখব। বলতে পারেন এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটি নিয়ে আমরা হাজির হয়েছি। খবরটি খোদ বাংলাদেশের সদ্য প্রাক্তন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে। হ্যাঁ, আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে। দর্শক, গতকাল সকালে অত্যন্ত গোপনীয়তা এবং একই সাথে ভিভিআইপি মর্যাদার মধ্য দিয়ে একটি বড় ঘটনা ঘটে গেছে। ঢাকা ছেড়েছেন মোহাম্মদ ইউনূস। অত্যন্ত আকস্মিকভাবে তিনি গতকাল ঢাকা ত্যাগ করেছেন। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নানামুখী গুঞ্জন শুরু হয়ে গেছে। তিনি কিভাবে গেলেন আপনাদের জানিয়ে রাখি, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী হয়ে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। গতকাল ভোরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে চড়ে বসেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তার গন্তব্য আসলে কোথায়। তিনি কি অন্য কোনো প্রতিবেশী দেশে যাচ্ছেন নাকি সুদূর পশ্চিমে? হ্যাঁ, খবর নিশ্চিত হওয়া গেছে যে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তার এই যাত্রার মূল গন্তব্য হলো ইউরোপের অন্যতম পরাশক্তি দেশ ফ্রান্সের রাজধানী প্যারিস। এই খবরটি কিন্তু গুজব নয়, বরং খোদ বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে একটি অনানুষ্ঠানিক নিশ্চিত করা হয়েছে। বুধবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের যাত্রী হয়ে তার ঢাকা ছাড়ার তথ্য দেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ। ফলে এই খবরের সত্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিষয়টি আরও স্পষ্ট করে বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, সকাল 6:50 টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেও রাষ্ট্রের পক্ষ থেকে তার মর্যাদার কোনো কমতি করা হয়নি। সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী বিমানবন্দরে তাকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয়। রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের যেভাবে নিরাপত্তা ও সম্মান দেওয়া হয়, ডক্টর ইউনূসকেও ঠিক সেই একই প্রোটোকল দিয়ে বিদায় জানানো হয়েছে। ভিভিআইপি, রাষ্ট্রপতিকে যেভাবে বিদেশ গমনে প্রোটোকল দেওয়া হয়, প্রধানমন্ত্রীকে যেভাবে বিদেশ গমনে প্রোটোকল দেওয়া হয়, ডক্টর ইউনূসকেও ঠিক তেমন প্রোটোকল দিয়েই তাকে বিদায় জানানো হয়েছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের এই সফরের গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে হবে। নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়েন মোহাম্মদ ইউনূস। আর সেই থেকে তিনি দেশে ছিলেন। দায়িত্ব ছাড়ার পর তিনি কিন্তু বিদেশে চলে যাননি, বরং এতদিন ঢাকাতেই অবস্থান করছিলেন। তাহলে কয়েক মাস তিনি কি করছিলেন? এরপর থেকে ইউনূস সেন্টার তার বিভিন্ন কর্মকাণ্ডের খবর সংবাদ মাধ্যমে জানিয়ে আসছে। ইউনূস সেন্টারের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আপনি যদি খেয়াল করেন, তার নিয়মিত কর্মকাণ্ডের আপডেট ইউনূস সেন্টারের এই পেজগুলো থেকে জানানো হতো। ডক্টর ইউনূসের অফিসিয়াল প্রতিষ্ঠান ইউনূস সেন্টার নিয়মিত তার সামাজিক, ব্যবসায়িক ও অন্যান্য কর্মকাণ্ডের আপডেট মিডিয়াকে দিচ্ছিল। তবে তার বিদেশ সফরের বিষয়ে এই সেন্টারের তরফে কিছুই বলা হয়নি।
সাধারণত ডক্টর ইউনূসের যে কোনো আন্তর্জাতিক সফরের আগে ইউনূস সেন্টার থেকে প্রেস রিলিজ দেওয়া হয়, কিন্তু এবার সম্পূর্ণ নীরবতা বজায় রাখা হয়েছে, যা এই সফরকে আরও রহস্যময় করে তুলেছে। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে তার সফরে যে শর্ট সফরগুলো, সেই শর্ট সফরগুলোতে তার সফর সঙ্গী সংখ্যা থাকে, দু একজন অন্ততপক্ষে সঙ্গে থাকেনি। লামিয়া মোর্শেদ বিশেষ করে তার নিয়মিত সফর সঙ্গী, কিন্তু যতদূর জানা গেছে এই সফরে লামিয়া মোর্শেদ তার সফর সঙ্গী হননি। দর্শক, ডক্টর ইউনূস ঢাকা ছাড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। তিনি যেহেতু সকালে প্যারিসে গেছেন, অনেকে ভাবছেন তিনি পালিয়েছেন। অনেকেই হয়তো মনে করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা কোনো আইনি জটিলতার কারণে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু সত্যটা হয়তো এখনো তেমন নয়। ভেতরের খবর হলো এবারের সফরটা একটু বড়। এটি কোনো সাধারণ 2 বা 3 দিনের সফর নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সফর। সূত্রের খবর অনুযায়ী তিনি দীর্ঘদিনের জন্য যাচ্ছেন ঠিকই, তবে স্থায়ীভাবে নয়। কয়েক সপ্তাহের সফর শেষে আবারও যথাসময়ে ফিরবেন, অর্থাৎ ফ্রান্সে নিজের কাজ বা ব্যক্তিগত ব্যস্ততা শেষ করে তিনি আবার বাংলাদেশে নিজের জন্মভূমিতে ফিরে আসবেন। কিন্তু কেন এই গুঞ্জন? এর পেছনে একটি বড় মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। কারণ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে এই মুহূর্তে গাদা গাদা অভিযোগ চর্চা হচ্ছে, তার দায়িত্ব পালন কাল থেকে শুরু করে সবকিছু। কিন্তু তার এই যে অভিযোগের যে একটা বরফ ধরা খাওয়ার যে একটা বরফ গলা, সেই বরফটা কিন্তু এখনো গলেনি। তার বিরুদ্ধে দায়িত্ব ছাড়ার পর থেকে এক বা একাধিক রিট হয়েছে, মামলা করবার প্রচেষ্টা হয়েছে, কিন্তু সেই রিট বা মামলাগুলো খারিজ হয়ে গেছে। যার কারণে একটি জিনিস অন্ততপক্ষে পরিষ্কার যে ক্ষমতা, ইউনূসের যে প্রতাপ, সেই প্রতাপের রিমোট কন্ট্রোলটা এখনো পর্যন্ত তার হাতে আছে। তবে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ইউনূসের যে ধরা খাওয়ার যে বরফ, সেই বরফটা গলবে, অদূর ভবিষ্যতে গলবে, যে কোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে। এবং আরেকটি জিনিস তার দেশ ত্যাগ করার, যে আগামী 1-2 মাসের মধ্যে বাংলাদেশ পরিস্থিতি, বিশেষ করে ঈদের পরবর্তী সময়ে বাংলাদেশ পরিস্থিতি একটু ভিন্ন রকম হয়ে যেতে পারে। এই কারণে ধারণা করা হচ্ছে যে ইউনূস একটু নিরাপদ আশ্রয়ে গেলেন। এই সফরের সবচেয়ে আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ দিকটি হলো বিমানবন্দরে তাকে বিদায় জানাতে কারা উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূসকে কিন্তু একা বা গোপনে যেতে দেওয়া হয়নি। অত্যন্ত উচ্চ পর্যায়ের ভিভিআইপি প্রটোকল দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র প্রমুখ বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন। দেশের বর্তমান ক্ষমতার কেন্দ্রে থাকা এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা যেভাবে রানওয়ে পর্যন্ত গিয়ে তাকে বিদায় জানিয়েছেন, তা প্রমাণ করে রাষ্ট্রে তার গুরুত্ব কতটা অপরিসীম। শুধু বিদায় জানানোই শেষ নয়, সূত্র বলছে তার এই সফর শেষে ফিরে আসার সময়ও এভাবেই ভিভিআইপি প্রটোকল দিয়ে তাকে আবারও বরণ করা হবে। অর্থাৎ তিনি যখন কয়েক সপ্তাহ পর প্যারিস থেকে ঢাকায় ফিরবেন, তখন এই শীর্ষ নেতারাই আবার বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানাবেন। সুতরাং দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ফ্রান্স সফরকে ঘিরে যেমন রয়েছে কৌতূহল, তেমন রয়েছে ভবিষ্যতের নতুন কোনো আন্তর্জাতিক বা রাজনৈতিক সমীকরণের আভাস। দর্শক, ডক্টর ইউনূস এই প্যারিস থেকে এসেই কিন্তু প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন। এবার প্যারিস থেকে এসে বা প্যারিসে বসে তিনি কি মেকানিজম করেন সেটি কিন্তু দেখার বিষয়। এবার এসে আবার কোন দায়িত্ব নেন, নাকি পরিস্থিতি পুরো পাল্টে যায়, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতির অনেক সমীকরণ পাল্টে যাবে। বিশেষ করে ঈদ পরবর্তী সময়ে খুব দ্রুততার সাথে বাংলাদেশের রাজনীতি পাল্টানোর একটা খুব সম্ভাবনা দেখা যাচ্ছে। ওদিকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন, তিনি যে কোনো মুহূর্তে দেশে চলে আসতে পারেন।
এদিকে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে উঠতে পারে, আওয়ামী লীগ পূর্ণ উদ্যমে মাঠে নেমে যেতে পারে। এই পরিস্থিতিগুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের শুভাকাঙ্ক্ষীরা, ডক্টর ইউনূস নিজেও হয়তো ভাবছেন যে আমি একটু নিরাপদ দূরত্ব বজায় রাখি, এজন্য তিনি কয়েক সপ্তাহের সফরে গেছেন। দেশের পরিস্থিতি যদি এই কয়েক সপ্তাহের মধ্যে স্বাভাবিক মনে হয় তাহলে তিনি ফিরে আসবেন, আর স্বাভাবিক না হলে তো তিনি আর ফিরবেন না, এটাই স্বাভাবিক। এবং ডক্টর ইউনূসের সঙ্গী সাথীদের মধ্যেও বিএনপি সরকারের মধ্যে দু একজন আছেন, যেমন খলিলুর রহমান। খলিলুর রহমানও ছুটিতে যাওয়ার একটা পায়তারা করছেন। কি হচ্ছে বুঝতে পারছেন? কিছু একটা হচ্ছে, কিছু একটা হওয়ার আভাসই এই ইউনূসের সফর এবং খলিলের ছুটিতে যাওয়া ইত্যাদি। ভেতরে ভেতরে আরো নানান ঘটনা ঘটছে, আমরা এইসব ঘটনার নিশ্চয়ই সাক্ষী হব।